মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা, আশা প্রধানমন্ত্রীর। প্রথমবার পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস, উদ্বোধন করলেন শেখ হাসিনা। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে ৯ রঙের বাস। ডিসেম্বরেই পরীক্ষামূলক কার্যক্রম শুরু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে নদী শাসন শুরু। এবং পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। গ্রেফতার প্রতারক জেলিন। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। এদিকে সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। আরও জানান, রংপুরে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন। দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্তরাধিকারী বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, আর মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে এর সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। সরকার ও প্রশাসনের ব্যর্থতায় কুমিল্লার সাম্প্রদায়িক সহিংসতা রংপুর সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, কুমিল্লার নানোয়ার দিঘির ঘটনায় ব্যর্থ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। তারা আরও বলেন, কুমিল্লায় হামলার ৬ দিনেও অপরাধীরা সবাই গ্রেফতার না হওয়া প্রমাণ করে তারা সরকারের মদতপুষ্ট ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে আগামী দিনের শিশুরা। শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে এবার প্রথম জাতীয়ভাবে দিবসটি উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি শেখ রাসেলের শৈশব ও তার নানা স্মৃতি তুলে ধরেন। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। আজকে হয়তো বেঁচে থাকলে সে সেনাবাহিনীর একজন উচ্চ অফিসার হতে পারত। একটা শিশুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে লাখো কোটি শিশুর জীবনটাই একটা আশঙ্কা এসে যায়। সেই রাসেলকে ভাই, চাচা, বাবা, মা সকলের লাশ ডিঙিয়ে নিয়ে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার একটাই প্রশ্ন আসে, কেন? এই শিশুটির কি অপরাধ ছিল? কেউ এইভাবে অকালে ঝরে যাবে সেটা আমরা চাই না। যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বাস রুট রেশনালাইজেশনের এ রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী ৯ রঙের বাস চালাবে ২২টি বেসরকারি কোম্পানি। ৭,৩৩৫টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশার খসড়া। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার ৩ বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ।
বর্তমানে রাজধানীর ৩৮৬টি রুটে চলাচল করা বাসের সংখ্যা ৯,০২৭টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে ৭,৩35টি, রুট হবে ৪২টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক ১, ২, ৩ নামে ৩টি কোম্পানি আব্দুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ ১, ২, ৩ নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আব্দুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আব্দুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আব্দুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের 3টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। আমাদের টার্গেট ছিল যে 500 বাসের বেশি একটা কোম্পানিতে থাকবে না। এর থেকে বেশি হয়ে গেলে বাসের অপারেশন ডিফিকাল্ট হয়ে যায়, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো 22টা কোম্পানির প্রত্যেকেরই 500 নিচে বাস থাকবে। 50 আসন বিশিষ্ট 4,223টি বাস, তার মধ্যে 1,158টি এসি এবং বাকিগুলো হবে নন এসি 40 আসন বিশিষ্ট। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। সেই লক্ষ্যে প্রস্তুত সবুজ রঙের বাসের ডিজাইন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। সড়ক পথের শেয়ার পকেট ও রেলিং নির্মাণও শেষ পর্যায়ে। 4 লেনের সড়ক পথে চলছে ডিভাইডারের কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনের কাজও। পদ্মা সেতুর সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ইমা, রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু দেশি বিদেশি হাজার হাজার কর্মীরা কিন্তু পদ্মা সেতুকে যাতায়াত উপযোগী করার জন্য কাজ করছে। আপনি দেখছেন যে হেমন্তের আকাশ ভেঙে বৃষ্টি চলছে, এর মধ্যেও কিন্তু কাজ চলছে। এখানে যে 1 নম্বর খুঁটি রয়েছে, 1 নম্বর খুঁটির পাশেই কিন্তু যেই স্টার্টিং পয়েন্ট, সেখানে কিন্তু 2টি স্তম্ভ থাকবে, সেখানে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে। এবং নিচে কিন্তু পদ্মা সেতুর যে নদী শাসনের কাজ, আর উপরে কিন্তু প্যারাপেট ওয়ালের কাজ চলছে ডিভাইডার নির্মাণ। এবং মাঝখানে কিন্তু যে সড়ক পথের শেয়ার পকেট রয়েছে, সেখানে কিন্তু শেয়ার পকেটগুলোকে সম্পূর্ণ কাজ চলছে। এইভাবেই কিন্তু পুরো সেতু জুড়ে এখন কাজ আর কাজ। এবং সংশ্লিষ্টরা বলছেন যে আগামী জুনের আগেই সেতু চালু করবার জন্য যা যা দরকার সেই কাজগুলি কিন্তু এখানে চলমান রয়েছে। এবং শুষ্ক মৌসুম চলে আসবার কারণে কিন্তু এখানে কার্পেটিং সহ নদী শাসনের কাজগুলো সম্পন্ন করার সবকিছু করছে। এবং এখানে যে মাওয়া পয়েন্ট রয়েছে, মাওয়া পয়েন্ট থেকে যে পদ্মা সেতু নেমে যেই রাস্তা দিয়ে যুক্ত হবে এক্সপ্রেসওয়ের সাথে, সেই সুপার এক্সপ্রেসের যে রোড রয়েছে, সংযুক্ত রোড, সেইটির কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবং মাওয়া প্রান্তে যে পদ্মা সেতু উত্তর থানা রয়েছে, সেখানকার কার্যক্রম শুরু হয়েছে। যে জাজিরা প্রান্তে যে থানাটি রয়েছে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বে তারা কাজ শুরু করে দিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু নিচতলায় যে গ্যাস পাইপলাইন স্থাপন এবং যে সার্ভিস লেন তৈরির পাশাপাশি যে দুপ্রান্তে রেলের যে লাইন বসানো, সেই কাজও কিন্তু পুরো দমে চলছে। এবং সেতু কর্তৃপক্ষ বলছেন যে তারা সেতুকে চালু করবার জন্য এবং একই দিনে যে সেতুর রেল এবং সড়ক পথ, সেটিকে টার্গেট নিয়ে কাজ করছেন। কিন্তু সেতু মন্ত্রী এর আগে জানিয়েছেন যে নানা কারণে তাদের যে নিচতলায় রেল লাইন বসানো কাজ, সেটি যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজধানী ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 2022 সালের 16 ডিসেম্বরের মধ্যে রেল চলাচল শুরু করতে পারবেন। তো এই ছিল পদ্মা সেতু এলাকার সবশেষ। ইমা, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে, প্রতিশ্রুতি দেন অধস্তন কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি আর পদায়নের। অথচ সবই ভুয়া। দীর্ঘদিন ধরে এই ছদ্ম পরিচয়ে বহুজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে এসেছে প্রতারক জিল্লুর রহমান জেলিনের আসল চেহারা। বুলবুল রেজার রিপোর্ট। জিল্লুর রহমান জেলিন এসএসসি পর্যন্ত তার পড়ালেখার দৌড়, কিন্তু সবাইকে বলে বেড়ান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন। মিথ্যার বেশাতি সাজিয়ে নকল ভাবমূর্তি তৈরি করা জেলিন নিজেকে পরিচয় দেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৮ ব্যাচের কর্মকর্তা হিসেবে। অ্যাডিশনাল এসপির র্যাঙ্ক লাগানো পোশাকে চলাফেরা তার। ২০১৭ সালে প্রচার করেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার খবর, অথচ ২৮ ব্যাচের কেউ এখনও এসপি হননি। কাউকে চাকরি দেওয়ার কথা বলে কারো পদোন্নতি কিংবা অন্য যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জেরিনকে কয়েক ধাপে আমি ১০,৬৫,০০০ টাকা দেই। ওর ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি, আর একটা অ্যাকাউন্ট নম্বরে আমি ৫০,০০০ টাকা দিয়ে দিই। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানি যে আসলে তার কোনো ডেস্ক নেই এবং অফিসও নেই। আরও তদন্ত করার পরে দেখতে পাই যে আসলে সে আমার সন্দেহ জাগার পরে আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। পুলিশ বলছে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেই পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন তিনি। সে পুলিশে ভর্তি না হয়ে পুলিশের পোশাক ক্রয় করা, বেজ ক্রয় করা, তারপরে সে সারদার যে ম্যানুয়াল কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এগুলি চীনের এবং কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন, এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। প্রতারণা ছাড়া সে অন্য কোনো অপরাধে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এই মুহূর্তে শাহ আমানত হলের সামনে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১.৫ বছরেরও বেশি সময় পরে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। আবারও ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট 10টি হল রয়েছে, এর মধ্যে 6টি ছাত্রদের এবং 4টি ছাত্রীদের হল। সকাল থেকে আমরা দেখছি স্বাস্থ্যবিধি মেনে ফুল, চকলেট কিংবা মাস্ক, স্যানিটাইজার দিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে যেসব ছাত্রছাত্রীরা আসছেন তাদেরকে কিন্তু আইডি কার্ড দেখিয়ে এবং একটি টিকা মেরেছে তার প্রমাণপত্র দেখিয়ে কিন্তু হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা প্রবেশ করতে পারছে না, তারা কিন্তু দেখাতে পারছে না, তারা হলে কিন্তু প্রবেশ করতে পারছে না। সেক্ষেত্রে আমরা দেখছি এই মুহূর্তে শাহ আমানত হলের সামনে আছি। সকালে আমরা শামসুন্নাহার হলের সামনে ছিলাম, এর আগে শেখ হাসিনা হলের সামনে ছিলাম। সব জায়গায় আমরা দেখছি আসলে ছাত্রছাত্রীদের এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যেহেতু দীর্ঘদিন পর পুরনো বন্ধু বান্ধবদের সাথে সবার দেখা হয়েছে, সেক্ষেত্রে তারা যেমন উচ্ছ্বসিত, সেক্ষেত্রে যারা প্রভোস্টরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, সবাই কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত। যেহেতু আবারও ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন অনেকটাই গৌরবের। যেহেতু আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সশরীরে যে ক্লাস, সেই ক্লাসও কিন্তু শুরু হবে। এবং সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট যারা রয়েছেন, তারা কিন্তু হলগুলো পরিদর্শন করেছেন। সেক্ষেত্রে আমরা প্রভোস্টদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু হল খোলার আগেই কিন্তু যে রুমগুলো আছে সেই রুমগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, নানা স্যাঁতস্যাঁতে অবস্থারও সৃষ্টি হয়েছে, তো সেই সব জায়গায়ও কিন্তু অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। আর যেসব শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন হল বন্ধ থাকার কারণে তাদেরকে অনেকটা হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সেই অবস্থা থেকে যেহেতু হল খুলেছে, বিশ্ববিদ্যালয় আগামীকাল খুলছে, সেক্ষেত্রে তাদেরকে অনেকটাই তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটাই তারা আমাদেরকে ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত হলের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের হল খোলার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে তারা।
তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অজানা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে, কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। কখনো চাঁদা দাবি করে, আবার কখনো তাদের হয়ে কাজ করার জন্য চাপ দেয়। গরু ভাষা না জানি খারাপ মানুষ আছে, মনে করো গোলাগুলি করে দিন ফোন জানি না ডর লাগে, তাহলে গড় বামসুর গরিব রাজ্যে খুব কষ্ট আমাদের, মনে করেন ওদিকে দুমদাম ফুটাফুটি গোলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমরা সারাক্ষণই তাদের বিরুদ্ধে রেইড করি। আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। প্রযুক্তির সাহায্যে, ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, তা আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি তাদের। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় শিবির রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে বিশেষ মেটালিক আয়না। এতে দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন নগরী খাগড়াছড়ির পাহাড়ের বুক চিরে কালো পিচের সর্পিল রাস্তাগুলোতে প্রতিদিন ৮,০০০-এর বেশি যানবাহন চলাচল করে, অথচ পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে রয়েছে মৃত্যু ঝুঁকি। পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে সম্প্রতি খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। আলুটিলা পাহাড়ের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক থেকে শুরু করে সাজেক সড়কের পাহাড়ের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকে বসানো হয়েছে বিশেষ ধরনের মেটালিক আয়না, যাতে উভয় দিক থেকেই দেখা যাবে যানবাহনের গতিবিধি। এমন উদ্যোগে গাড়ির চালক সহ সংশ্লিষ্টরা খুশি। টার্নিংয়ে আয়না লাগানোর জন্য অনেকটা উপকার হয়েছে। এখন বর্তমানে আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলো মার্ক করতে পারি। আগে আমরা খাগড়াছড়ি আলুটিলাতে যে পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এখন এই গ্লাসটা দেওয়ার জন্য অনেক অ্যাক্সিডেন্ট সেভ হচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রতিটি বাঁকে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় উভয় দিক থেকে যানবাহনের গতিবিধি দেখতে পাবে বলে দুর্ঘটনা অনেকাংশে কম হবে। বাঁকের মধ্যে যে অংশে এরা ড্রাইভ করার সময় দেখে না, আয়নার মাধ্যমে দেখতে পারে। তো এটা হচ্ছে একটা সময় উপযোগী সিদ্ধান্ত সড়ক ও জনপথ বিভাগের। খাগড়াছড়ির দুটি সড়কে আপাতত পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে মেটালিক আয়না। এসব স্থান ছাড়াও বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ সব বাঁকে মেটালিক আয়না বসানোর আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। আরও যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন এই গ্লাস দেওয়া হয়, পাশাপাশি জঙ্গলটাও যদি একটু পরিষ্কার করা হয় তাহলে আরও দুর্ঘটনা কমবে। আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে, এবং এইটা যদি তারা যদি সুফল পেয়ে থাকে, আমরা ভবিষ্যতে আরো কনভেক্স মিরর লাগাবো। জেলার 9 উপজেলার বিভিন্ন সড়কে 100টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সাধক ফকির লালন শাহের 131তম তিরোধান দিবস আজ। এই দিনে দেহত্যাগ করেছিলেন তিনি। তিরোধান দিবসে লালনের আখড়ায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো দর্শনার্থী। সাইজির অসাম্প্রদায়িক চেতনা আর মানব সেবার আহ্বান ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই আশা তাদের। এস এম রাশেদের তথ্য এবং বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় লালনের এই আখড়ায় জড়ো হয়েছেন তার হাজারো অনুসারী ভক্ত। করোনার কারণে দীর্ঘ 17 মাস সাইজির ধামে আসতে পারেননি তারা। এবার পরিস্থিতি কিছুটা উন্নতি হবার কারণে অনেকেই ছুটে এসেছেন তাদের প্রাণের আখড়ায়। সবাই মেতে উঠেছেন সেই চেনা সুর আর ছন্দে। সাধক ফকির লালনের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই আয়োজন এ বাউল উৎসবের, চলবে দিনব্যাপী। সাইজির ভাবতত্ত্ব
তথ্য আদান প্রদানের সাথে সাথে সুর ও সঙ্গীতের সাধনা করছেন বাউল শিল্পীরা। তবে এবার সরকারিভাবে আয়োজন না থাকায় অনেকের ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। করোনা ভাইরাসের জন্য এই লালন শাহ বন্ধ রয়েছে, কিন্তু আমরা এই লালন শাহকে মহব্বতে আমরা তাকে মহব্বত করি এবং মহব্বতের খাতিরে আমরা ছুটে আইছি। বাথরুম ঠিক করা নাই, তবু মানুষ মনোবার ওইভাবেই আনন্দ পাস করে। সাধুদের অশান্তি দিয়ে কোনো কার্যকলাপ করা উচিত না। লালন একাডেমির তথ্য মতে লালনের প্রায় 300 গান রয়েছে, যা লালন গীতি নামে পরিচিত। সময় সংবাদ, কুষ্টিয়া। বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোম। 3টি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে বিক্ষোভকারীরা। মূলত শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেন 2 লাখের বেশি মানুষ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার রোমের সান জোভান্নি চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশেপাশের এলাকা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। মূলত গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরসা নোভার নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন রোম ও এর আশেপাশের শহর থেকে 2 লাখের বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আমাদের সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা কখনোই ঘটেনি। গণতান্ত্রিক দেশে এ ধরনের ফ্যাসিবাদী হামলা মেনে নেওয়া যায় না। আমাদের গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার ধ্বংস করার পায়তারা হিসেবে দেখছি আমরা এই হামলাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের মতাদর্শ ও আন্দোলনের সূচনা করেন। 1943 সালের 25 জুলাই ফ্যাসিবাদ ধ্বংস হয়। মূলত এই ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র বিরোধী কট্টর ডানপন্থীদের মতাদর্শ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এবার রোবোটিক হ্যান্ড নিয়ে রিপোর্ট। অবিকল সুস্থ মানুষের হাতের মতোই নড়াচড়া করছে কবজি থেকে শুরু করে আঙুলগুলো। এমনকি হাতে বোতল নিয়ে পানিও পান করছে, অথচ এটি আসল হাত কিংবা আঙুল নয়। এটি হলো জয় বড়ুয়া নামে এক কিশোরের তৈরি করা রোবোটিক্স হ্যান্ড। মূলত অঙ্গহীন মানুষদের সুবিধার্থে স্নায়ুতন্ত্রকে ব্যবহার করে রোবোটিক্স অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র পীড়িত পরিবারের এই কিশোর। শাখাউদ্দীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একেবারে ছোট্ট একটি ঘরে নির্দিষ্ট মনে কাজ করে চলছে জয় বড়ুয়া। গরমে ঘামছে, তারপরও ক্ষান্ত নেই তার কাজে। কখনো ল্যাপটপ থেকে কোড নিয়ে সেট করছে রোবোটিক্স হ্যান্ডে, আবার কখনো জোড়াতালি দেওয়া হচ্ছে কেবলগুলোতে। একটু বাতাস ঢোকার একমাত্র জানলা বন্ধ রাখতে হয় যন্ত্রপাতিকে রক্ষার জন্য। এভাবে গত 5 বছর ধরে রোবোটিক্স হ্যান্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জয়। হ্যান্ডের যে সার্ভো মোটরগুলো আছে, যেগুলোর সাহায্যে মুভমেন্ট করে, ওইগুলাকে একটা সিগন্যাল পাঠায়, তখন আমাদের ব্রেনের সিগন্যাল অনুযায়ী এই হাতটা সেমভাবে মুভমেন্ট করে। হতদরিদ্র পরিবারের সন্তান জয় বড়ুয়ার বাবা পেশায় ফার্নিচার মিস্ত্রি। ভাড়া বাসায় একটি কক্ষ ছেড়ে দিতে হয়েছে জয়কে তার উদ্ভাবনী কাজের জন্য। তারপরও সন্তানের শখের প্রতি মা বাবার সমান আগ্রহ। ও অনেক কষ্ট বিনিময়ে এগুলো শিখছি। তারপর আমার ছেলে আমি চাই আরও উন্নত করুক। 2015 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাত কাটা পড়া এক তরুণকে দেখে কেঁদে ওঠে জয়ের শিশু মন। এরপর শুরু হয় তার মানুষের জন্য কিছু একটা করার তাড়না। একটা প্রতিবেদনে দেখেছিলাম একটা মানুষ টেনে এতটুক থেকে হাতটা কেটে ফেলতে হয়েছিল। তো আমি চিন্তা করলাম যে এদের জন্য রোবোটিক্সের মাধ্যমে কোনো একটা কিছু করা যেতে পারে। আর্থিক অনটনের মধ্যে মূল্যবান যন্ত্রপাতি কেনা দুরূহ হলো, থেমে নিয়ে তার এগিয়ে চলা। জয়ের ভরসা স্বজন ও বন্ধুরা। যদি সঠিকভাবে ওর কাজে এগিয়ে যেতে পারে তাহলে ওই আমাদের দেশের জন্য, জাতির জন্য এটা খুব ভালো হয়। অঙ্গহীন মানুষের দুঃখ ছুঁয়ে গেছে কিশোর জয়ের মনে। আর এসব মানুষদের জন্য তৈরি করছে একের পর এক কৃত্রিম অঙ্গ বা রোবোটিক্স। কিন্তু আর্থিক দৈন্যতায় ভোগা এই কিশোর জয়ের পরিবারের দুঃখগাথা কি নীতি নির্ধারকদের কানে পৌঁছাবে? চট্টগ্রামের হাটহাজারী থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা, আশা প্রধানমন্ত্রীর। প্রথমবার পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এবং রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে ৯ রঙের বাস। ডিসেম্বরেই পরীক্ষামূলক কার্যক্রম শুরু। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।